মতোই জানি। কি করছি আমি? কি করো নাই সেটা বলো। আমার খুব স্পষ্টভাবে মনে আছে, আমি জানি তুমি নাইট ক্লাবে গিয়েছিলে, আর সেখানে যে শালিমা বিল্ডার্সের কোনো একটা লোককে তুমি হাত করেছো, আর সে হাত করে আমার কোম্পানির টেন্ডার তো তুমি রিজেক্ট করিয়েছো। আসসালামু আলাইকুম বন্ধুরা, নাটক পাগল রিভিউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের সাথে আছি সোহেল ইসলাম। আজ আমরা রিভিউ করব বর্তমানের সময়ের অন্যতম আলোচিত নাটক গরিব ঘরের রাজপুত্র ১৩ নম্বর পর্বটি। নাটকের কাহিনীতে দেখা যায় কিভাবে একজন সাধারণ মেয়ে ভাগ্যের জোরে বিশাল মালিক হয়ে ওঠে এবং তার সাথে ঘটে যাওয়া অতীতের অন্যায়ের জবাব দেয়। নাটকের শুরুতেই আমরা দেখি মেঘলা যখন একটি অফিসে বা ব্যাংকে নিজের অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে যায়, তখন তার সাধারণ পোশাক দেখে সেখানকার কর্মচারীরা তাকে বস্তির মানুষ বলে চরম অপমান করে। এমনকি তারকে সিকিউরিটি দিয়ে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে ম্যানেজার বা রমজান সাহেব এসে সবার ভুল ভেঙে দেন। জানা যায় মেঘলা আসলে ৫,০০০ কোটি টাকার মালিকের মেয়ে এবং সেই অফিসের নতুন কর্ণধার। অফিসের দায়িত্ব নেবার পর মেঘলা কিছুটা দ্বিধায় থাকলেও রমজান সাহেব তাকে আশ্বস্ত করেন যে তিনি সব সামলে নেবেন। মেঘলাকে শুধু কাগজে স্বাক্ষর করতে হবে। এরপর শুরু হয় নাটকের মূল উত্তেজনা। মেঘলার প্রাক্তন স্বামী অনিক, যে তাকে ছেড়ে বড়লোকের মেয়েকে বিয়ে করেছিল, সে তার শ্বশুরের কোম্পানির প্রজেক্ট নিয়ে সেই অফিসে মিটিং করতে আসে। মিটিং রুমে মেঘলাকে দেখে অনেক প্রথমে মনে করে সে হয়তো সেখানে সাধারণ কোনো কাজ নিয়ে এসেছে এবং তাকে অপমান করার চেষ্টা করে। কিন্তু যখন সে জানতে পারে মেঘলা এই অফিসের মালিক এবং তার হাতেই প্রজেক্টের ভাগ্য, তখন সে হতবাক হয়ে যায়। মেঘলা অনিকের অহংকার এবং তার ব্যক্তিগত আচরণের কারণে তার প্রজেক্টটি রিজেক্ট করে দেয় এবং তাকে অফিস থেকে বের করে দেয়। কাহিনীর পরবর্তী অংশে দেখা যায় এক চরম নাটকীয়তা। অনিকের বাবা মা এবং দোকানে ৫,০০০ টাকার কসমেটিক্স চুরি করতে গিয়ে ধরা পড়ে। দোকানদার যখন তাদের পুলিশে দেওয়ার হুমকি দেয়, তখন মেঘলা দামি গাড়ি এবং বডিগার্ড নিয়ে সেখানে উপস্থিত হয়। মেঘলা তাদের চুরির মাসুল হিসেবে দোকানদারকে ৫০,০০০ টাকা দিয়ে দেয় এবং তার প্রাক্তন শ্বশুর শাশুড়িকে উদ্ধার করে। তবে সে স্পষ্ট জানিয়ে দেয় যে শুধুমাত্র মানবতার খাতিরে সে তাদের বাঁচিয়েছে এবং তারা যেন আর কোনো দিন তাকে বৌমা বলে না ডাকে। নাটকের শেষ দিকে দেখা যায় অনিক এবং তার বর্তমান স্ত্রী মেঘলার এই অভাবনীয় পরিবর্তন মেনে নিতে পারছে না। অনিক মেঘলাকে দোষারোপ করতে যে সে হয়তো কোনো অসাধু উপায়ে বা ক্লাবে গিয়ে লোক হাত করে তার কোম্পানির টেন্ডার বাতিল করিয়েছে। এই ভুল বোঝাবুঝি এবং মেঘলার প্রতিশোধের লড়াই নিয়ে এগিয়ে যায় নাটকের গল্প। নাটকটি দেখানো হয়েছে যে মানুষের পরিচয় তার পোশাকে নয়, বরং তার যোগ্যতায়। মেঘলার চরিত্রে রূপান্তর এবং অনিকের অহংকারের পতন দর্শককে দারুণ আনন্দ দেয়। বিশেষ করে মেঘলার সেই দাপুটি ফিরে আসা এবং অন্যায়ের প্রতিবাদ করা দৃশ্যগুলি ছিল অসাধারণ। তো বন্ধুরা, আপনাদের কাছে গরিব ঘরের রাজপুত্র ১৩ নম্বর পর্বটি কেমন লেগেছে কমেন্ট করে আমাদের জানান। আর এই ধরনের আরও রিভিউ পেতে আমাদের নাটক পাগল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আমি সোহেল ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমাদের সবার মাথার ভেতরেই বোধহয় একটা অদৃশ্য স্ক্যানার বসানো আছে। মানে রাস্তায়, অফিসে বা ধরুন কোনো রেস্তোরাঁয় যখনই আমরা নতুন কাউকে দেখি, ওই স্ক্যানারটা কয়েক সেকেন্ডের মধ্যেই একটা রায় দিয়ে দেয়। রায়টা হলো মানুষটার দাম কত, সে কি সম্মান পাওয়ার যোগ্য নাকি ঘাড় ধাক্কা খাওয়ার। একদমই তাই, মানে আমরা খুব দ্রুত জাজ করে ফেলি। রাইট, কিন্তু কি হয় যখন এই সামাজিক স্ক্যানারটা পুরোপুরি শর্ট সার্কিট হয়ে যায়? মানে যখন একটা অতি সাধারণ
এমনকি বলা যায় শতছিন্ন পোশাকের আড়ালে লুকিয়ে থাকে ৫,০০০ কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, তখন আমাদের সমাজের আসল বা নগ্ন রূপটা কিভাবে বেরিয়ে আসে সেটা নিয়ে ভাবলে রীতিমতো শিহরিত হতে হয়। হ্যাঁ, তখন সমাজ আর বুঝতে পারে না সে আসলে কার সাথে কথা বলছে। মানুষের ওই কি যেন বলে তথাকথিত স্ট্যাটাসের ভান বা মুখোশটা হঠাৎ করেই খসে পড়ে। ঠিক এই প্যারাডক্সটা নিয়েই আজকের এই গভীর বিশ্লেষণে আমরা কথা বলবো। যারা বর্তমান সময়ের আলোড়ন তোলা নাটক গরিব ঘরের রাজপুত্র ১১৩ ফলো করছেন তারা জানেন যে কাহিনীটা কতটা টুইস্টেড। ওহ, এটা নিয়ে তো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় বইছে। হ্যাঁ, তো আমরা আজ শুধু গল্পের সারসংক্ষেপ নিয়ে বসে নেই। আপাত দৃষ্টিতে এটি একটি টিপিক্যাল রিভেঞ্জ ড্রামা মনে হলেও একটু তলিয়ে দেখলে বুঝতে পারবেন যে এর পড়তে পড়তে আসলে লুকিয়ে আছে আমাদের সমাজের ক্লাস সিস্টেম, কর্পোরেট মুখোশ এবং ভঙ্গুর পুরুষতান্ত্রিক ইগোর এক ভয়ঙ্কর নিখুঁত সাইকোলজিক্যাল স্টাডি। একদম মনস্তাত্ত্বিক দিক থেকে এটা দারুণ একটা কেস স্টাডি। তো চলুন শুরুতেই সেই ব্যাংক বা অফিসের দৃশ্যটাতে যাই। মেঘলা তার ব্যালেন্স চেক করতে যায় আর তার সাধারণ পোশাক দেখে কর্মচারীরা তাকে ফকিরনি বা বস্তির মেয়ে বলে মানে রীতিমতো সিকিউরিটি দিয়ে বের করে দেওয়ার হুমকি দেয়। হ্যাঁ, ওই সিনটা খুবই অপমানজনক ছিল। আমার এখানেই একটা খটকা আছে। আমি বুঝতে পারি যে মানুষ পোশাক দেখে বিচার করে, কিন্তু ওই অফিসের কর্মচারীরা যারা নিজেরাও হয়তো মাস শেষে খুব সাধারণ একটা বেতনের ওপর নির্ভরশীল, তারা কেন এত রুক্ষ হয়ে উঠল? তারা তো আর নিজেরা বিলিয়নিয়ার নয়, তাই না? এটা খুবই চমৎকার একটা পর্যবেক্ষণ। সমাজবিজ্ঞানের ভাষায় একে বলা যেতে পারে স্ট্যাটাস অ্যাংজাইটি বা মর্যাদাজনিত উদ্বেগ। স্ট্যাটাস অ্যাংজাইটি মানে নিজেদের পজিশন নিয়ে ভয়। ঠিক তাই। খেয়াল করবেন, যারা ক্ষমতার একেবারে শীর্ষে থাকে তাদের কিন্তু নিজেদের প্রমাণ করার তেমন কোনো তাগিদ থাকে না, কিন্তু যারা মাঝামাঝি বা নিচের দিকের স্তরে থাকে, মানে ওই কর্মচারীদের মতো, তাদের সামাজিক অবস্থানটা খুব নড়বড়ে। ও আচ্ছা, বুঝতে পারছি। তারা সারাক্ষণ ভয়ে থাকে এই বুঝি তাদের সম্মান চলে গেল। তো যখন তারা মেঘলার মতো সাধারণ বা গরিব চেহারার কাউকে দেখে, তখন তারা আসলে নিজেদের একটু উচ্চবিত্ত প্রমাণের সুযোগ পায়। তার মানে মেঘলাকে অপমান করাটা আসলে তাদের নিজেদের ইগোকে বুস্ট করার একটা উপায় ছিল। ধরুন অনেকটা ক্লাবের বাউন্সারদের মতো। হ্যাঁ, বাউন্সারদের উদাহরণটা দারুণ। মানে বাউন্সারদের নিজের কোনো ক্ষমতা নেই, কিন্তু কে ক্লাবে ঢুকবে আর কে ঢুকবে না এইটুকু নিয়ন্ত্রণ করতে পেরেই তারা এক অদ্ভুত ক্ষমতার নেশায় ভোগে। নিখুঁত একটা উপমা দিয়েছেন। ওই কর্মচারীরা আসলে সম্পদের কাছাকাছি থাকার কারণে নিজেদেরও সেই সম্পদের মালিক ভাবতে শুরু করেছিল। তারা হচ্ছে ক্ষমতার গেটকিপার বা দারোয়ান। রাইট। তারা যখন দেখল যে একজন সাধারণ দেখতে নারী দাবি করছে তার অ্যাকাউন্টে ১,০০০ কোটি টাকা আছে, তখন তাদের নিজেদের অস্তিত্বটাই আসলে হুমকির মুখে পড়ে যায়। কারণ মেঘলার দাবি যদি সত্যি হয়, তাহলে তাদের এতদিনের লালিত বিশ্বাস যে কেবল দম্ভ আর দামি পোশাক থাকলেই কেউ ধনী হয়, সেটা তো ভেঙে চুরমার হয়ে যায়। একদম। কিন্তু যখনই ম্যানেজার রমজান সাহেব এলেন আর জানালেন যে মেঘলা আসলে ৫,০০০ কোটি টাকার মালিক সালিমা সরোয়ার চৌধুরীর একমাত্র মেয়ে, বাপরে, পুরো দৃশ্যপট তো তখন বদলে গেল। যারা একটু আগে সিকিউরিটি ডাকছিল তারা হঠাৎ ম্যাডাম, বৌমা বলে গলে পড়তে শুরু করল। এই যে একটা চরম ইউটার্ন, এটা কি শুধুই চাকরি হারানোর ভয়? চাকরি হারানোর ভয় তো বটেই, কিন্তু তার চেয়েও বড় বিষয় হলো রিক্যালিব্রেশন বা নতুন করে হিসাব মেলানো। আচ্ছা, তাদের মস্তিষ্ক তখন বলছে, ও ইনি তাহলে আমাদের চেনা সিস্টেমের বাইরের কেউ নন, ইনি তো সিস্টেমেরই মালিক। সম্পদের পরিচয় পাওয়ার সাথে সাথে মানুষের কথা বলার সুর কিভাবে পাল্টে যায় তা প্রমাণ করে যে আমাদের সমাজে মানুষের নিজস্ব কোনো অন্তর্নিহিত মূল্য নেই। এটা খুব ভয়ঙ্কর একটা সত্যি। হ্যাঁ, মূল্যটা কেবল তার সাথে যুক্ত থাকা সম্পদের। আপনি যখন মেঘলাকে অপমান করছেন, আপনি একজন মানুষকে অপমান করছেন না, আপনি দারিদ্র্যকে অপমান করছেন। আর যখন তাকে সম্মান করছেন, তখন আপনি মেঘলাকে সম্মান করছেন না, করছেন তার ৫,০০০ কোটি টাকাকে। একদম তাই। এবার গল্পের একটু সামনের দিকে যাই। ব্যাংক থেকে বেরিয়ে মেঘলা যখন তার বাবার বিশাল সাম্রাজ্যের মূল চেয়ারে গিয়ে বসে, তখন সে খুব ভয় পেয়ে যায়। সে বলে যে সে বেশি লেখাপড়া করেনি, সে কিভাবে এত কিছু সামলাবে। হ্যাঁ, ওই ট্রানজিশনটা মেঘলার জন্য খুব কঠিন ছিল। মেঘলা চেয়েছিল তার ওই সাধারণ পোশাকেই অফিসে আসতে, কিন্তু সাথে সাথেই শহরের সেরা ফ্যাশন ডিজাইনারকে ডাকা হয়, বিশেষ সিকিউরিটির ব্যবস্থা করা হয়। এখন যারা শুনছেন তারা হয়তো বলবেন, ইস, কর্পোরেট জগৎ মেঘলার সারল্যতা কেড়ে নিল।
কিন্তু সত্যি বলতে কি আমি এখানে কর্পোরেট দুনিয়ার পক্ষেই নেব। আচ্ছা, সেটা কেন একটু বুঝিয়ে বলুন। কারণ বিষয়টা তো শুধু মেঘলার ব্যক্তিগত পছন্দ অপছন্দের নয়। ধরুন আমি যদি 5,000 কোটি টাকার একটা কোম্পানির ইনভেস্টর হতাম আর দেখতাম কোম্পানির কর্ণধার ছেঁড়া শাড়ি বা খুব সাধারণ পোশাক পরে মিটিংয়ে আসছেন, আমি তো ভয়ে আমার শেয়ার বিক্রি করে দিতাম। হ্যাঁ, এটা একটা প্র্যাকটিক্যাল পয়েন্ট। কর্পোরেট জগতে তো আপনাকে সেই পার্টটা প্লে করতে হবে, তাই না? এটা তো এক ধরনের দায়িত্বহীনতা হয়ে যাবে নইলে। আমি আপনার যুক্তির সাথে পুরোপুরি একমত। একাডেমিক ভাষায় একে বলা হয় সিম্বলিক ক্যাপিটাল বা প্রতীকী পুঁজি। সিম্বলিক ক্যাপিটাল। হ্যাঁ, কর্পোরেট জগতে লুকিং দ্য পার্ট বা বাহ্যিক আভিজাত্য বজায় রাখাটা কোনো ব্যক্তিগত বিলাসিতা নয়, এটি একটি কাঠামোগত প্রয়োজন। মেঘলা এখন শুধু রক্তমাংসের একজন মানুষ নয়, সে একটি বিশাল প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। রাইট। তার পোশাক, তার নিরাপত্তা, তার চারপাশের আড়ম্বর, এগুলো আসলে সালিমা বিল্ডার্সের শক্তির প্রতীক। বাইরের মানুষ বা অন্য কোম্পানির কর্তা ব্যক্তিরা যখন মেঘলাকে দেখবে, তখন তারা মেঘলাকে দেখবে না, তারা দেখবে ওই 5,000 কোটি টাকাকে। তার মানে ওই দামি পোশাকগুলো মেঘলার জন্য কোনো আরামের বিষয় নয়, বরং এটা তার একটা কি বলা যায় কর্পোরেট আর্মার বা বর্ম। ঠিক তাই, এটা হচ্ছে যুদ্ধের ময়দানে যাওয়ার আগে বর্ম পরে নেওয়া। এই বর্মটা তাকে বাইরের দুনিয়ার আক্রমণ থেকে রক্ষা করবে এবং অন্যদের মনে একটা সমীহ তৈরি করবে। কারণ ক্ষমতাকে শুধু ধারণ করলেই হয় না, ক্ষমতাকে প্রদর্শনও করতে হয়। আর এই বর্মটার আসল পরীক্ষাই তো হয় তার প্রথম মিটিংয়ে। আমরা সবাই সেই বিখ্যাত বোর্ডরুমের দৃশ্যটার কথা জানি, যেখানে মেঘলার প্রাক্তন স্বামী অনিক তার শ্বশুরের কোম্পানির প্রজেক্ট নিয়ে মেঘলাদের অফিসে আসে। ওই সিনটা তো নাটকের অন্যতম হাইলাইট। হ্যাঁ, অনিক যখন মিটিং রুমে মেঘলাকে দেখে, সে ধরে নেয় মেঘলা হয়তো সেখানে চা দেওয়ার কাজ বা ছোটখাটো কোনো চাকরি পেয়েছে। সে মেঘলাকে চূড়ান্ত অপমান করে এবং রুম থেকে বেরিয়ে যেতে বলে। মানে তার ঔদ্ধত্যের কোনো সীমা ছিল না। আমি যখন এই দৃশ্যটা দেখছিলাম, আমার বারবার মনে হচ্ছিল অনিককে মানসিকভাবে অসুস্থ। মানে প্রমাণ তো তার চোখের সামনেই জ্বলজ্বল করছে। সে মেঘলার অফিসে বসে আছে, মেঘলা বসের চেয়ারে বসা। একটা মানুষের ব্রেন কিভাবে এত বড় একটা সত্যকে ব্লক করে দিতে পারে? এটা আসলে মানসিক অসুস্থতা নয়, সাইকোলজিতে একে বলা হয় কগনিটিভ ডিসোনেন্স এবং কনফার্মেশন বায়াসের এক মারাত্মক মিশ্রণ। একটু সহজ করে যদি বলতেন। অনিকের মাথায় মেঘলার যে ছবিটি গাঁথা আছে, তা হলো মেঘলা দুর্বল, গরিব এবং তার অধীনস্থ একজন নারী। এই ইমেজটা অনিকের নিজের পুরুষতান্ত্রিক ইগোর জন্য খুব আরামদায়ক। মানে সে নিজেকে সবসময় মেঘলার চেয়ে সুপিরিয়র ভেবে এসেছে। একদম। তো যখন সে মেঘলাকে একটি কর্পোরেট মিটিং রুমে ক্ষমতার কেন্দ্রে বসে থাকতে দেখে, তখন তার মস্তিষ্ক এই নতুন তথ্যটা গ্রহণ করতে স্রেফ অস্বীকার করে। কারণ এই সত্যটা মেনে নিলে তার নিজের অস্তিত্বই তো মিথ্যে হয়ে যায়, তাই না? ঠিক ধরেছেন। যদি তাকে মেনে নিতে হয় যে মেঘলা আজ তার চেয়ে বেশি ক্ষমতাশালী, তবে অনেককে এটাও মেনে নিতে হবে যে সে নিজে একজন ব্যর্থ এবং ক্ষমতাহীন মানুষ। মানুষের মন এত বড় আঘাত এত সহজে নিতে পারে না। বুঝতে পারছি। তাই অনিকের মস্তিষ্ক বাস্তবতা মেনে নেওয়ার বদলে একটা কাল্পনিক সান্ত্বনা তৈরি করে নেয় যে মেঘলা নিশ্চয়ই এখানে কোনো ছোট কাজ করে। প্রাক্তন স্ত্রীর ক্ষমতাকে মেনে নিতে না পেরে সে আত্মবিধ্বংসী আচরণ করে এবং শেষ পর্যন্ত নিজের কোটি টাকার প্রজেক্টটা বাতিল করে বসে। বাপরে! অহংকার বা ফ্র্যাজাইল ইগো যে মানুষকে কতটা অন্ধ করে দেয়, এটা তার একটা টেক্সটবুক উদাহরণ বলা যায়। এই ফ্র্যাজাইল ইগোর বিষয়টা সত্যি ভয়ঙ্কর। তো একদিকে অনেক কর্পোরেট জগতে নিজের ইগোর কারণে কোটি টাকার প্রজেক্ট হারাচ্ছে, অন্যদিকে ঠিক একই সময়ে তার বাবা মা মানে মেঘলার প্রাক্তন শ্বশুর শাশুড়ি নৈতিকতার দিক থেকে একেবারে দেউলিয়া হয়ে যাচ্ছে। এই বৈপরীত্যটা কিন্তু দারুণ। হ্যাঁ, কাহিনীর এই সমান্তরাল দিকটা খুবই তাৎপর্যপূর্ণ। অনেকের বাবা মা একটি দোকান থেকে মাত্র 5,000 টাকার একটি ফেস ওয়াশ চুরি করতে গিয়ে ধরা পড়ে। তাদের কাছে তো টাকার অভাব নেই, তাও তারা এই কাজ করেছে। হ্যাঁ, এটা একটা অদ্ভুত ব্যাপার ছিল। দোকানদার যখন তাদের চোর বলে অপমান করছিল এবং পুলিশ ডাকার হুমকি দিচ্ছিল, ঠিক তখন সেখানে মেঘলা দেবদূতর মতো উপস্থিত হয়। সে 5,000 টাকার চুরির বদলে 50,000 টাকা দিয়ে দোকানদারকে চুপ করায়। রাইট। দেওয়াটা কি মেঘলার এক ধরনের ফ্লেক্সিং বা নিজের সম্পদ প্রদর্শন করা নয়? সে কি আসলে তাদের বাঁচাল, নাকি তাদের বুঝিয়ে দিল যে দেখো তোমরা কতটা ছোট আর আমি কতটা বড়? এটা খুবই তীক্ষ্ণ একটা প্রশ্ন।
বাহ্যিকভাবে দেখলে এটাকে সম্পদ প্রদর্শন বা ফ্লেক্সিং মনে হতেই পারে, কিন্তু মেঘলা ঠিক ওই মুহূর্তে কি বলেছিল সেটা বিশ্লেষণ করা খুব জরুরি। সে বলেছিল এটা শুধু মানবতার খাতিরে করছে। হ্যাঁ, এবং সে স্পষ্ট জানিয়ে দেয় যে তারা যেন আর কখনো তাকে বৌমা বলে না ডাকে। এখানে মেঘলা আসলে কি করল? সে একটা দুর্ভেদ্য মনস্তাত্ত্বিক সীমানা বা বাউন্ডারি তৈরি করল। তার মানে সে তাদের ক্ষমা করল না, কিন্তু ঋণমুক্ত করে দিল। ঠিক তাই। এখানে আর্থিক দারিদ্র্য এবং নৈতিক দারিদ্র্যের একটা সুন্দর কন্ট্রাস্ট আছে। অনেকের বাবা মায়ের আর্থিক দারিদ্র্য ছিল না, তারা চুরি করেছে অভ্যাসবশত বা লোভে পড়ে, যা তাদের নৈতিক দারিদ্র্যের প্রমাণ। হ্যাঁ, একদম। অন্যদিকে মেঘলা একসময় আর্থিকভাবে গরিব থাকলেও তার নৈতিক ভিত্তি শক্ত ছিল। সে যখন 50,000 টাকা দিয়ে তাদের বাঁচায়, তখন সে আসলে তাদের প্রতি কোনো দয়া দেখাচ্ছে না, সে অতীতকে পুরোপুরি মুছে ফেলছে। ও আচ্ছা। সে বুঝিয়ে দিচ্ছে, আমি তোমাদের ঋণ এমনভাবে শোধ করলাম যে এরপর থেকে আমার জীবনে তোমাদের আর কোনো অধিকার বা অস্তিত্ব নেই। এটি কোনো প্রতিশোধ নয়, এটি হলো নিজের মর্যাদার প্রতিষ্ঠা করা এবং অপরাধীদের তাদের প্রকৃত অবস্থান বুঝিয়ে দেওয়ার একটি অত্যন্ত সূক্ষ্ম পদ্ধতি। ওয়াও, বাউন্ডারি সেট করার এর চেয়ে মোক্ষম উপায় আর হতেই পারে না। কিন্তু মেঘলার এই মানবিকতা ও শক্ত অবস্থানের বিপরীতে পরাজিত অনি কিন্তু নিজের ভুল স্বীকার করে না, সে বরং আরও জঘন্য একটা পথে হাঁটে। হ্যাঁ, অনেকের পতনটা ওখানে আরও নিচে নেমে যায়। নাটকের শেষ ভাগে আমরা দেখি অনেক মেঘলার মুখোমুখি হয়ে সরাসরি তাকে অপবাদ দেয়। সে বলে যে মেঘলা নাকি কোনো নাইট ক্লাবে গিয়ে সেলিমা বিল্ডার্সের কোনো কর্মকর্তাকে হাত করেছে এবং অনৈতিক উপায়ে এই ক্ষমতা অর্জন করেছে। অত্যন্ত নোংরা একটা অভিযোগ। আমার প্রশ্ন হল, সমাজে যখন একজন নারী নিজ যোগ্যতায় বা ভাগ্যক্রমে ক্ষমতার শীর্ষে পৌঁছায়, তখন কেন সমাজের একাংশের প্রথম অস্ত্রই হয় তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা? কেন আমরা অন্য কোনো কারণ খুঁজতে পারি না? কারণ পুরুষতান্ত্রিক মানসিকতার কাছে এটিই হলো সবচেয়ে সহজ এবং শেষ অস্ত্র। অনেক যখন দেখল যে লজিকে বা কর্পোরেট ক্ষমতায় সে মেঘলার সাথে কোনোভাবেই পারছে না, তখন সে একটা কোণঠাসা প্রাণীর মতো আচরণ শুরু করল। মানে কোণঠাসা প্রাণী যখন বাছার আর কোনো পথ দেখে না, ঠিক তাই। তখন সে সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করার চেষ্টা করে। অর্থাৎ অনেক তার লজিকের যুদ্ধ হেরে গিয়ে এখন নোংরামির যুদ্ধ শুরু করেছে। একদম। এটি একটি ক্লাসিক সাইকোলজিক্যাল ডিফেন্স মেকানিজম, যাকে আপনি ইজেক্ট বাটন বলতে পারেন। ইজেক্ট বাটন, দারুণ টার্ম। অনিক এবং তার পরিবারের মগজে গিঁথে আছে যে নারী দুর্বল, নারী অধীনস্থ। সেই নারী যখন তাদের চেয়ে বেশি ক্ষমতার অধিকারী হয়, তখন তাদের নিজেদের তথাকথিত পুরুষত্ব হুমকির মুখে পড়ে। এই হীনমন্যতা এবং নিজেদের ব্যর্থতা ঢাকার জন্যই তারা কাল্পনিক নোংরা গল্পের আশ্রয় নেয়। রাইট। অনেক নিজেকে সান্ত্বনা দিচ্ছে এই বলে যে আমি আসলে অযোগ্য নই, বরং মেঘলা অনৈতিক পথে জিতেছে। মেঘলাকে এই অপবাদ দেওয়াটা অনেকের কোনো বাস্তব তথ্যের ভিত্তিতে নয়, বরং এটি তার নিজের ভেতরের চরম হতাশা এবং পরাজয়ের বহিঃপ্রকাশ। মানে সে নিজের ফেলিয়ারটা ঢাকতে চাইছে। হ্যাঁ, একজন সফল নারীর চরিত্র হনন করাটা আসলে সেই নারীর ব্যর্থতা নয়, বরং সমাজের ওই অংশের মানসিক দেউলিয়াত্বেরই প্রমাণ। আমরা পুরো আলোচনা জুড়ে দেখলাম কিভাবে একটা সাধারণ গল্পের মোড়কে সমাজ, ক্ষমতা, ইগো আর সাইকোলজির এত বড় বড় বিষয়গুলো লুকিয়ে আছে। আমরা দেখলাম কিভাবে ব্যাংক বা অফিসে বাহ্যিক রূপ দেখে মানুষের মূল্য নির্ধারণ করা হয়। হ্যাঁ, ওই স্ট্যাটাস অ্যাংজাইটি। তারপর আমরা আলোচনা করলাম কর্পোরেট বর্ম বা সিম্বলিক ক্যাপিটাল নিয়ে, যা মানুষকে সিস্টেমের সাথে মানিয়ে নিতে বাধ্য করে। অনেকের সেই বোর্ডরুমের আচরণ থেকে আমরা বুঝলাম কগনিটিভ ডিসোনেন্স কিভাবে মানুষকে বাস্তবতার সামনেও অন্ধ করে রাখে। আর সেই সাথে বাউন্ডারি সেট করার বিষয়টা। একদম। কিভাবে একজন মানুষ তার অতীত শোষকদের বাঁচিয়েও নিজের জন্য একটা দুর্ভেদ্য দেয়াল তুলে দিতে পারে। হ্যাঁ, এবং কিভাবে পুরুষতান্ত্রিক ইগো কোণঠাসা হয়ে শেষমেশ চরিত্র হননের মতো আদিম অস্ত্রের আশ্রয় নেয়, সেটাও এই কাহিনীর একটা বড় শিক্ষণীয় দিক। এটি শুধু ক্ষমতার পালাবদল নয়, এটি মানব চরিত্রের অন্ধকার দিকগুলোর এক চমৎকার মনস্তাত্ত্বিক পাঠ। আজকের এই গভীর বিশ্লেষণ শেষ করার আগে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, সেই শ্রোতামণ্ডলীর জন্য একটা ভাবনার জায়গা রেখে যেতে চাই। আমরা এতক্ষণ মেঘলার বিজয় নিয়ে কথা বললাম, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করুন তো, যদি মেঘলার পেছনে এই 5,000 কোটি টাকার উত্তরাধিকার না থাকত, তাহলে কি হতো? সে কি কখনো ওই অফিসে সামান্যতম সম্মান পেত?
তার প্রাক্তন স্বামী কি কখনো তার করা অন্যায়ের যোগ্য জবাব দিত? খুব কঠিন প্রশ্ন। মেঘলা যদি সত্যিই শুধু একটা সাধারণ গরিব মেয়ে হতো, তাহলে তো এই গল্পটা একটা ট্র্যাজেডি ছাড়া আর কিছুই হতো না। এই সমাজে কি তবে অর্থ আর ক্ষমতাই একমাত্র ঢাল যা একজন মানুষকে তার প্রাপ্য সম্মান এনে দিতে পারে? অর্থ ছাড়া কি সত্যিই সুবিচার পাওয়া সম্ভব নয়? এই প্রশ্নটা আসলে আমাদের সবাইকে একটু আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। একদম। আজকের আলোচনা শুরু করেছিলাম সেই সামাজিক এক্স-রে স্ক্যানারের কথা বলে। হয়তো সময় এসেছে আমাদের নিজেদের দৃষ্টির সেই মেশিনটাকে মেরামত করার। এই প্রশ্নগুলো আপনাদের ভাবনার জন্যই রেখে গেলাম। পরবর্তী গভীর বিশ্লেষণে আমরা এমন আরও অনেক চমকপ্রদ বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর চারপাশের ঘটনাগুলোকে একটু নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখার চেষ্টা করবেন।